দেখো আজকে যে চ্যাপ্টারটা হবে সেটা হচ্ছে কনজাংশন চ্যাপ্টার। আচ্ছা দেখি রেকর্ডিং কনজাংশন চ্যাপ্টার আজকে আমরা পড়বো। দেখো কনজাংশন বুঝতে পারছো, নামের মধ্যে রয়েছে জাংশন আর কি। হ্যাঁ, যখন আমরা কোনো ট্যুরে যাই তখন দেখি একটা জংশন বলে না, অমুক জংশন। তো জংশন মানে যেখানে এসে বিভিন্ন ট্রেন এসে মিট করছে আর কি বিভিন্ন জায়গা থেকে। তো এখানে কনজাংশনও সেই সেমি কেস, এখানেও জয়েন করবে, জয়নিং পয়েন্ট যেটা। তো জয়েনটা কার কার জয়েন করবে, অর্থাৎ আমি বলতে পারি এক কথায় কনজাংশন যেকে বলতে পারি কানেক্টর। এরা হচ্ছে কি কানেক্টর, কানেক্ট করবে। ঠিক আছে, যেমন এটা যদি কোনো একটা জংশন স্টেশন হয়, এদিক থেকে ট্রেন এদিক থেকে, হ্যাঁ এদিক থেকে এসে আবার এই দিক থেকে একটা ট্রেন বেরিয়ে যায়, তো এটা কি করছে, কানেক্ট করছে আর কি। তো কনজাংশন হচ্ছে কানেক্টর। এই যে ডেফিনিশন যদি বলতে চাও তাহলে আমি বলবো ইট ইজ আ কানেক্টর, লিখে দিচ্ছি দেখো, ইট ইজ আ কানেক্টর ইট ক্যান জয়েন, জয়েন করতে পারে কাকে, টু অর মোর লেটার্স, টু অর মোর লেটার্স ওয়ার্ডস, phrases and sentence clauses। তাহলে কনজাংশন কি করতে পারে বলছে, বলছে এটা কানেক্টর ইট ক্যান জয়েন টু অর মোর লেটার্স, দুই বা তার বেশি লেটার, ঠিক আছে, অথবা দুই বা তার বেশি শব্দ বা ফ্রেজ বা ক্লজ, এদেরকে কানেক্ট করতে পারে। অর্থাৎ আমি বলতে পারি এখানে একটা লেটার রয়েছে, এখানে কনজাংশন থাকবে, এদিকে আবার একটা লেটার থাকবে। তো এখানে একটা লেটার থাকতে পারে, এদিকে একটা লেটার, এখানে একটা ওয়ার্ড থাকতে পারে, এখানে কনজাংশন থাকবে, এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ফ্রেজ থাকতে পারে, এখানে কনজাংশন থাকবে, এখানে একটা ফ্রেজ, এখানে একটা ক্লজ থাকতে পারে, এখানে কনজাংশন, এদিকে একটা ক্লজ। এবার এটা একটা হতে পারে, একাধিকও হতে পারে। ঠিক আছে, মানে একটা বলছি, একটা হলে কি করে জয়েন করবে, মিনিমাম কটা হতে হবে, দুটো, দুটো লেটার হতে পারে, দুটো ওয়ার্ড হতে পারে, বা দুইয়ের বেশি লেটার দুইয়ের বেশি ওয়ার্ড হতে পারে। তো এই হচ্ছে কনজাংশনের কাজ। যেমন যদি আমরা লিখি ঠিক ভালো করে এটাকে যদি রেডি করতে পারি তাহলে এরকম হবে, পজিশন অফ কনজাংশনস। কনজাংশনের পজিশনটা কি, নর্মাল যদি পজিশন আমরা বলি তাহলে একটা লেটার প্লাস কনজাংশন, আমি কন লিখছি, CON যে লিখছি, প্লাস আবার একটা লেটার, আমি একটা করে দেখাচ্ছি, দুটো হতে পারে, তিনটে হতে পারে, ঠিক আছে, দুই বা তার বেশি হলেই হবে। যেমন ধরো উদাহরণ, A and B ডট ডট ডট, আমি লিখলাম না সেন্টেন্স, তো A and B, তাহলে দেখো A একটা লেটার, B একটা লেটার, তাদের মধ্যে কনজাংশনে কাজ করছে কে, অ্যান্ড। ঠিক সেরকম করে এটাকে আমি এরকম করতে পারি না, A and B যেমন লিখলাম, এটাকে এরকম লিখতে পারি A B and C। তাহলে এখানে কি হলো, দুইয়ের বেশি লেটার, এটা একটা লেটার, এটা একটা লেটার, এটা একটা লেটার, তো দুইয়ের বেশি তিনটে লেটার আছে, থ্রি লেটার্স এখানে, তো তাদেরকে কি দিয়ে আমি জয়েন করেছি, অ্যান্ড কনজাংশন দিয়ে জয়েন করেছি। ঠিক আছে, তো এরকম করে লেটার হতে পারে, বিভিন্ন ওয়ার্ড হতে পারে। তো এখানে যদি আমি একটা ওয়ার্ড লিখি, ধরো ওয়ার্ড দিয়ে আবার একটা কনজাংশন দিলাম, আবার একটা ওয়ার্ড, তো এরকম একটা উদাহরণ দিই, ওয়ার্ডের সাথে কনজাংশন, মানে ওয়ার্ডের সাথে ওয়ার্ডের কানেকশন করছে কনজাংশন, এরকম উদাহরণ দাও, রাম অ্যান্ড সীতা। আর বাক্যটা আমি লিখছি না। তো এই যে রাম একটা ওয়ার্ড, সীতা একটা ওয়ার্ড, এগুলো তো ওয়ার্ড। তো এই ওয়ার্ডটার সাথে এই ওয়ার্ডটার কানেকশন তৈরি করছে, অর্থাৎ যুক্ত করছে কে, অ্যান্ড কনজাংশন। আবার আমি, তুমি রাম অ্যান্ড সীতা না বলে তুমি বলতে পারো রাম অর সীতা, রাম অথবা সীতা, এটাও বলতে পারো। এক মিনিট,
রাম और সীতা, কোন একটা লাইন বললা, তো এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, অরটা কিসের কনজাংশনে কাজ করছে। ঠিক সেরকম করে আমি একটা ফ্রেজ দেখাই, যেমন দা বয়েজ, তাহলে এরকম করে এখানে ধর একটা ফ্রেজ রইলো। ফ্রেজ কি আমরা পড়েছি, আবারও পড়ব। ফ্রেজ হচ্ছে একাধিক ওয়ার্ড বা শব্দগুচ্ছ যাদের মধ্যে কোনো ভার্ব থাকবে না, তাকে আমরা ফ্রেজ বলছি। তো এরকম একটা উদাহরণ দিই, ধরো বললাম দা বয়েজ অফ সেকশন এ and the girls of section B, আর কিছু লিখলাম না। দ্য বয়েজ অফ সেকশন এ, দেখো এগুলো এক একটা সব ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে, দা একটা ওয়ার্ড, বয় একটা ওয়ার্ড, অফ সেকশন এগুলো সব ওয়ার্ড, কিন্তু এর মধ্যে কোনো ভার্ব নেই, তাহলে এটাকে আমরা কি বলবো, ফ্রেজ। অ্যান্ডটা কি যুক্ত করছে, তাহলে এটা কি কনজাংশন। কাকে যুক্ত করছে, এইদিকে একটা ফ্রেজ আছে দেখো, দ্য গার্লস, দা একটা ওয়ার্ড, গার্লস একটা ওয়ার্ড, অফ একটা ওয়ার্ড, তো এটা একটা কি ফ্রেজ। তো ফ্রেজের সাথে ফ্রেজে জয়েন করছে, অর্থাৎ লেটার হতে পারে, ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে। ঠিক আছে, ক্লজ দিয়ে একটা উদাহরণ দিই, যেমন দেখো ক্লজ প্লাস কনজাংশন প্লাস ক্লজ। তো এরকম একটা উদাহরণ ধরো দিলাম, গড ক্রিয়েটেড ম্যান, ভগবান সৃষ্টি করেছিল মানুষকে, অ্যান্ড ম্যান ক্রিয়েটেড মেশিন। তাহলে দেখো আমরা কি জানি, ক্লজ হচ্ছে একাধিক ওয়ার্ড যাদের মধ্যে কি থাকবে, ভার্ব থাকবে। তাহলে দেখো অ্যান্ডটা কনজাংশন আগেই জেনে নিয়েছি, একটা কনজাংশন দিয়ে উদাহরণ দিচ্ছি। এবার অ্যান্ড কনজাংশন জয়েন করছে কাকে কাকে, দেখো এখানে জয়েন করছে তোমার গড ক্রিয়েটেড ম্যান, এই যে এটা একটা কি, এটা একটা ক্লজ, ফ্রেজ নয়, কেন, এর মধ্যে দেখো ক্রিয়েটেড ভার্ব চলে এসেছে, তাহলে এর নাম কি হয়ে গেল, একাধিক ওয়ার্ড যার মধ্যে ভার্ব চলে আসবে, তাকে আমরা বলি ক্লজ। তো এইদিকেও সেম কেস, এইদিকে একটা ক্লজ আছে, তো দুটো ক্লজকে জয়েন করেছে কি দিয়ে, তোমার কনজাংশন দিয়ে। তো এখানে দুটো হলো, আমি তিনটে ক্লজ দিতে পারি, চারটে দিতে পারি, অর্থাৎ মিনিমাম দুটো থাকবে, তবে তো দুটো জিনিস না থাকলে তুমি কনজাংশন মাঝে কি করে দিয়ে জয়েন করবে, তাই না। সো দুটো লেটার হতে পারে, দুটো ওয়ার্ড হতে পারে, দুটো মিনিমাম দুটো ক্লজ হতে হবে, তবে কনজাংশনে আমরা জয়েন করতে পারবো। এই গেল ব্যাপার, এটা তো সাধারণ ব্যাপার। এবার যেটা আমরা পড়ব, কনজাংশন চলো, কনজাংশন দিয়ে এটা আমরা দুভাগে ভাগ করব। কনজাংশনের একদিকে লিখব টু অর মোর letters, words, স্যার কনজাংশন এই শুরু হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আজকেই ফার্স্ট ক্লাস। টু অর মোর লেটার্স, ওয়ার্ডস, তারপর তোমার ফ্রেজেস। এই কনজাংশনটা কি করছে, এইদিকে একটা কনজাংশনের কথা বললাম, যারা কি করছে দুটো বা তার বেশি লেটারকে, কোনো শব্দকে বা কোনো ফ্রেজকে, ভালো করে দেখবে, ক্লজ দেবেন না, না ক্লজটা লিখবো না, জয়েন করবে। তো এরকম কিছু কনজাংশন রয়েছে, যেমন অ্যান্ড, বাট, অর, নর, এগুলো আরো আছে। তো এই ধরনের কনজাংশনের ব্যবহার আমরা দেখব। আর এক রকম কনজাংশন যেটা ধরো টু আর মোর, দুটো বা তার বেশি ক্লজ কে জয়েন করবে, ক্লজেস কে জয়েন করবে। ঠিক আছে, তো এরকম দেখবো, এদের আবার দুটো ভাগ আছে, এই কনজাংশন গুলো আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে তোমার নাম হচ্ছে পিয়ার্ড কনজাংশন, পিয়ার অর্থাৎ জোড়ায় জোড়ায় আসবে, পিয়ার্ড কনজাংশন। আর একটা হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল কনজাংশন, অর্থাৎ জোড়ায় আসবে না, আলাদা আলাদা করে, ইন্ডিভিজুয়াল কনজাংশন। তো
তো এই চ্যাপ্টার এগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আমি এক্সাম রিলেটেড, দেখো বই আছে, বইয়ে বিভিন্ন কোঅর্ডিনেট হ্যানা ত্যানা অনেক রকম ভাগ দেওয়া আছে। এক্সাম রিলেটেড কনজাংশন, এক্সামে কনজাংশনের জন্য এক্সামের জন্য কনজাংশন চ্যাপ্টার থেকে কেমন কোয়েশ্চেন আসে আমরা সেইগুলোর উপর ফোকাস রাখবো। এই কাকে বলে ভাগ ওইসব পরীক্ষায় আসবে না। তো আমরা এইটা মনে রাখলেই হবে, এই ছকটা, এই ছক থেকে আমাদের শুরু হবে। আমাদের আজকে শুরু হবে যেটা, সেটা হচ্ছে পেয়ার্ড কনজাংশন। এই পোর্শন থেকে শুরু হবে। তোমরা দেখলেই চিনতে পারবে কোনগুলো পেয়ার্ড কনজাংশন, জোড়ায় জোড়ায় আসে, এবং পরীক্ষায় প্রচুর প্রশ্ন এখান থেকে আসে। তো হেডিং করব পেয়ার্ড কনজাংশন। পেয়ার্ড মানে জোড়ায় জোড়ায়। পেয়ার্ড কনজাংশনের আবার অনেক রকম গ্রুপ আছে, তার মধ্যে আমরা আজকে গ্রুপ 1 কে নিয়ে আলোচনা করব। এটা আলোচনা করতে অনেকটা টাইম লেগে যাবে। তো আমরা পেয়ার্ড কনজাংশনের গ্রুপ 1 এ কয়েকটা কনজাংশন রেখেছি। সেই কনজাংশন গুলো তাদের কত রকম ভাবে পরীক্ষায় দেয়, কত রকম ব্যবহার আছে আমরা দেখতে পাবো। এর বাইরে একটা কোয়েশ্চেন আসবে না, পুরো একদম খুঁটিয়ে করানো হচ্ছে। তো পেয়ার্ড কনজাংশনের গ্রুপ যেটা, সেই গ্রুপের মধ্যে কে কে পড়ছে আমরা একটু লিখে নিই। হার্ডলি, পেয়ার্ড বলেছি যেহেতু জোড়ায় জোড়ায় থাকবে। হোয়েন, স্যার তার মানে কি হার্ডলি দেখলে আমরা হোয়েন লাগাবো না? সেটা ব্যাপার নয়। হার্ডলি আলাদাভাবেও বাক্যে কিন্তু ব্যবহার হতে পারে। কিন্তু আচ্ছা আগে লিখে দিই, তাহলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে। এই যে পেয়ার্ড কনজাংশন মানে হয়তো অনেকের মাথায় এটা ঘুরছে যে এই দুটোই কনজাংশন, কিন্তু না, হার্ডলি আর হোয়েন দুটো কিন্তু কনজাংশন নয়। দুটো কি সব বলছি, রিয়ারলি এর সাথেও হোয়েন, তারপর তোমার স্কার্সলি এর সাথেও হোয়েন, তারপরে তোমার বিয়ারলি এর সাথেও হোয়েন, তারপর নো সুনার এর সাথে অনেকে এই দেন করবে, কিন্তু লিখে কেটে দিলাম দেন। পরীক্ষায় এখান থেকেও একটা কোয়েশ্চেন দেয়, তো আগে আমি সতর্ক করে দিলাম। তো এর পেয়ার হচ্ছে, এর জুড়ি হচ্ছে দেন, নট দেন। ওকে, এই হবে। এখন প্রশ্ন হচ্ছে, মাথায় রাখবে স্যার হার্ডলি কনজাংশন হোয়েনও কনজাংশন না, যখন হার্ডলি হোয়েন এরকম ভাবে ব্যবহৃত হবে, তাহলে এখানে শূন্য স্থান দিয়েছেন কেন? তো একটা মজার জিনিস বলে দিই তোমাদের, এখান থেকেও একটু পরে বলতে তো হতোই আমাকে। এই দিকেও কিন্তু আবার বসবে, কি বসবে? এদিকে একটা ক্লজ থাকবে, এইদিকেও একটা করে ক্লজ থাকবে, হার্ডলির পর এদিকে একটা করে কি থাকবে গো? ক্লজ থাকবে। ঠিক আছে, তাহলে এই যে হার্ডলি, রিয়ারলি, স্কার্সলি, বিয়ারলি, এই যে ব্যাপারগুলো বললাম, এগুলো কি জানো তো? এই নো সুনার, এগুলো কনজাংশন নয়, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব। এই সব পুরোটাই হচ্ছে অ্যাডভার্ব। আর এদের সাথে যখন আসে হোয়েন আর এই যে দেন, এই কটা, এরা হচ্ছে কনজাংশন। এটা মাথায় রেখো জানো। মানে হার্ডলি জোড়ায় জোড়ায় কাকে নিচ্ছে? হোয়েনকে নিচ্ছে। তখন হার্ডলি আর হোয়েন মিলে একটা জোড়ায় জোড়ায় কনজাংশন তৈরি হচ্ছে। কিন্তু প্রথম দিকে যারা আছে এদেরকে বলবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব এই ওয়ার্ডগুলোকে নিয়ে কনজাংশনে রূপান্তরিত করছে। তো এইগুলো হচ্ছে কনজাংশন, ঠিক আছে? এইগুলো কনজাংশন, এবং এইগুলো হার্ডলিকে নেয়, এই হোয়েনটা রিয়ারলিকে নেয়, এই হোয়েনটা স্কার্সলিকে নেয়। এটা মাথায় রাখবো। তো এইগুলোকে বলবো অ্যাডভার্ব, এইগুলোকে বলবো কনজাংশন। মূল কারণ কি বলতো? কনজাংশন, কনজাংশন মানে কি? জয়েন করবে। আর জয়েন করবে যে সে কখনো কি বাক্যের শুরুতে থাকতে পারে? থাকতে পারে না। সে সবসময় জয়েন করবে, দুটো জিনিসকে জয়েন করলে কোথায় থাকবে বলতো? এই আঠাটা যেটা লাগাবো আমি কোথায় লাগাবো? মিডিলে লাগাবো, বুঝতে পেরেছো? তো এরা হচ্ছে কনজাংশন। হ্যাঁ, এরা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব চ্যাপ্টারে বলেছি এদের ব্যবহার নিয়ে, পরে হয়তো একটু একটু এখানেও বলতে হবে। এবার তাহলে এই কথা, এই যে গ্রুপ 1 এর যে কনজাংশনের ব্যাপারগুলো বললাম, পেয়ার্ড কনজাংশন, তো তাদেরকে নিয়ে আমরা এবার আলোচনা করব। তো তাদের মধ্যেই প্রথমে আসছে গ্রুপ 1 এর কনসেপ্ট 1। প্রচুর কোয়েশ্চেন হয় এখান থেকে, তো ঘুরিয়ে ফিরিয়ে দেবে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসবে সবগুলোই বলে দিচ্ছি। দেখো, প্রথমে লিখবো যে পেয়ার্ড কনজাংশনে একটি শব্দই কনজাংশন হয়
যেটি শেষে আছে। এই পয়েন্টটা প্রথমে লিখে দেবো। পেয়ার্ড কনজাংশন যাদেরকে বলছি, পেয়ার্ড কনজাংশনে একটি শব্দই কনজাংশন হবে, একটি শব্দ যেটি শেষে আছে, শেষে ঠিক বলবো না, মিডিলে আছে। না, এটা শেষে কেন বলছি, কারণ পেয়ারের মধ্যেই শেষে, দাঁড়াও, যেটি শেষে আছে, একটি শব্দ যেটি শেষে, সেটাই কনজাংশন, সেটাই কনজাংশন। যেমন পেয়ার কনজাংশন কাকে বলছি, হার্ডলি হোয়েন, ধরো এই উদাহরণটাই দিলাম। তাহলে কোনটা কনজাংশন, যেটি শেষে আছে, মানে এইটাকে বলতে চাইছি আমি, এটা কনজাংশন, আর এটাকে অ্যাডভার্ব। তো বাকিগুলো একই কেস আমি লিখলাম না, তবে একটা নোট আছে, নোট। এতগুলো কথা বললাম, তার মধ্যে একটা ব্যতিক্রম রয়েছে, ঠিক আছে? ব্যতিক্রমটা কি শোনো, দেখবা আমরা ব্যবহার শিখেছি লেস্ট আর শুডের ব্যবহার। লেস্ট, লেস্ট যেখানে আসবে, যে বাক্যে লেস্ট আসবে, সেই বাক্যে দেখবা মডাল হিসাবে একজনই বসে, সে হচ্ছে শুড। হ্যাঁ, তো এবার আমরা কি শিখেছি, ভালো করে শুনে নাও, এই জায়গাগুলো বইয়ে নেই, আবার কেউ বলেও না, আমিও জানতাম না সত্যি কথা। এটা লেস্ট শুড এরাও কিন্তু কনজাংশন, মানে লেস্ট কখনো অন্য কাউকে নেয় না, লেস্ট যে বাক্যে আসবে সেই বাক্যে দেখবা এইদিকে যে ক্লজটা থাকবে, এই ক্লজটাতে তোমাকে শুড লাগবেই। এবার বলো তো শুডটা কি গো, কি পড়েছি? শুড হচ্ছে মডালস, মডাল অক্সিলারি ভার্ব। তাহলে একে কেন কনজাংশন বলবো? এ তো কনজাংশন নয়, শুধুমাত্র লেস্ট আর মডালের ক্ষেত্রে কনজাংশনটা প্রথমে থাকে, লেস্ট হচ্ছে কনজাংশন, শুড নয়। তো এটা ব্যতিক্রম, ঠিক আছে? এটা মাথায় রাখবা। লেস্ট আর শুড এটাও কিন্তু পেয়ার্ড কনজাংশন। তো কিন্তু এদের মধ্যে প্রথমেই বসে লেস্ট, যে সেই হচ্ছে কনজাংশন, শুডটা নয়, এটা মাথায় রাখবা। বাকিগুলো শেষে যে আসছে সে হচ্ছে কনজাংশন। ক্লিয়ার? তো এটা নোট বলে লিখে রাখলাম, পরে হয়তো তোমরা কনফিউশনে পড়বা, এখন বুঝতে পারছো না, পরে পড়তে গিয়ে। তাহলে এটা কনসেপ্ট 1 এ গেল। কনসেপ্ট 2, কনসেপ্ট 2 প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন একবারে আগে বলে দেবো গ্রুপ 1 এ, তারপর আমি শেষে দেবো, আমি শুধু কনসেপ্ট গুলো দিই। কনসেপ্ট 2 এ বলছে হার্ডলি, রিয়ারলি, বিয়ারলি, স্কার্সলি, নো সুনার, এই কটাকে আলোচনা করছি প্রথম। তো নো সুনার এরা পেয়ার কনজাংশন নেয়, মানে হোয়েন, দেন এগুলো নেয়, এরা পেয়ার কনজাংশন নেয় যদি আরো একটি ক্লজ থাকে তবেই, মানে ক্লজ না থাকলে একটা কি কাকে জয়েন করবে, তাই না? যদি আরো একটি ক্লজ থাকে, আরো একটি ক্লজ বাক্যে থাকে, অর্থাৎ একটা বাক্যে, মানে ধরো একটাই ক্লজ, কি করে বুঝবে একটা ক্লজ? আমরা কি পড়েছিলাম ক্লজ চ্যাপ্টারে, একটা মেন ভার্ব থাকলে সেটা একটাই ক্লজ, দুটো মেন ভার্ব থাকলে দুটো ক্লজ। তাহলে যদি এখন একটা মেন ভার্ব আছে, তার মানে সেই বাক্যটা একটাই ক্লজ, সেখানে দুটো ক্লজ নেই। দুটো ক্লজ না নেই, তার মানে কি স্যার হার্ডলি ব্যবহার হবে না? কারণ কনজাংশন মানে তো জয়েন করবে, হবে, তখন শুধু হার্ডলি ব্যবহার হবে, হোয়েনটা হবে না। দেখাবো, উদাহরণ দিয়ে দেখাবো, চিন্তা নেই। তাহলে তাহলে হার্ডলি পেয়ার কনজাংশন মানে হোয়েনকে তখনই নেবে যদি আরো একটা ক্লজ থাকে তবেই। একটা ক্লজ থাকলে কাকে জয়েন করবে? একটা ক্লজে তো কখনো জয়েন হয় না, দুটো ক্লজ থাকলে হতে হয়। অর্থাৎ এই যে হার্ডলি, বিয়ারলি, রিয়ারলি, স্কার্সলি আর নো সুনার, এরা বাক্যে আলাদাভাবে বসতে পারে, ঠিক আছে? কিন্তু যদি এদের পর দেখা গেল এরা তো একটা ক্লজের সাথে অ্যাটাচ থাকবে, এখানে একটা ক্লজ আছে, হলো,
তো এইখানটায় এবার আমাকে কি বসাতে হবে, এদের পেয়ার কনজাংশনটা বসাতে হবে, কারণ এইদিকে আবার একটা কি থাকবে, ক্লজ থাকবে, তবেই, নাহলে তো আমি বসাবো কি করে, তাই না? এবার এইখানে যদি কনজাংশন না বসাই তাহলে পরপর দুটো ক্লজ কখনো থাকবে, কখনোই থাকবে না। হ্যাঁ, যেমন ধরো আমি বললাম I go to school, I play ফুটবল দেয়ার, আমি সেখানে ফুটবল খেলি। এইভাবে একটা বাক্য দিয়ে দিলে হবে? এই বাক্য কখনোই হবে না, এখানে একটা কনজাংশন দিয়ে এইটা একটা ক্লজ এটা একটা ক্লজ জয়েন করতে হবে। তো ওই জন্যই বলছি, তো আমি পেয়ার কনজাংশন তখনই নেব যদি এইদিকে আবার একটা ক্লজ থাকে, তবেই। তাহলে এখানে আমাকে পেয়ার কনজাংশন নিতে হবে, মানে হয়তো এখানে হোয়েন বসবে, নয়তো নো সোনার দিয়ে যদি হয় তাহলে দেন বসাবো। তো নো সোনার দেন নাই, বাকিগুলো কি নাই, হোয়েন নাই, তো এইখানে আমাকে কনজাংশনটা বসাতে হবে। ঠিক আছে, এটাই বললাম যে হার্ডলি, স্কার্সলি, বিয়ারলি, রিয়ারলি এগুলো দেখলেই যে এরা সবসময় যে পেয়ার্ড কনজাংশন গুলো নেবে, মানে হোয়েন নেবে, দেন নেবে, তা নয়। যদি এইদিকে আরেকটা ক্লজ থাকে তবেই কিন্তু এই দুটো ক্লজকে জয়েন করার জন্য, এই দুটো ক্লজকে জয়েন করার জন্য তবে এরা পেয়ার কনজাংশন নেবে, তাছাড়া এরা বাক্যে নর্মালি ব্যবহৃত হয়। আমি দেখাবো উদাহরণ দিয়ে যে বাক্যে এরা নর্মালি ব্যবহার হয়। ঠিক আছে, নেক্সট। এবার যেটা বলছিলাম, কনসেপ্ট 3, ওদেরকে নিয়ে চলছে গ্রুপ 1। কনসেপ্ট 3 বলছে হার্ডলি, বিয়ারলি, নো সুনার এরা যে ক্লজে থাকবে, এটা আমরা আগেও পড়েছি, সেখানে নো, নট, নেভার, ইটিসি করে দিলাম, ইত্যাদি নেগেটিভ ওয়ার্ড বসবে না। কারণ এরা নিজেরাই নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, এটা আগে পড়েছি। যেমন দেখো, দেখা গেল হার্ডলি, বিয়ারলি, স্কার্সলি, রিয়ারলি, মুখস্থ হয়ে যাবে এতবার বলছি, নো সুনার, এরা যেই ক্লজে আছে, কারণ শুধুমাত্র তো এটা বাক্য নয়, এদের সাথে অ্যাটাচ থাকবে, যে একটা বাক্য হবে, আর এইদিকে কোনো আর একটা এখানে একটা কনজাংশন থাকছে, যেমন হার্ডলির সাথে আমি তো কমা দিতে পারি না। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট বলে দিই, কমা থাকলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখানে কমা থাকবে না, কি বসবে, হোয়েন। এখানে হোয়েন থাকবে কনজাংশন, কারণ এ হোয়েন নাই, এ হোয়েন নাই, এও হোয়েন নাই, এও হোয়েন নাই, শুধু নো সুনার দেন নাই। তো এগুলো এক একটা ক্লজ। এখানে যে ক্লজটা থাকবে, এই ক্লজে আমি নো, নট এইসব যদি কিছু থাকে, নেভার, তাহলে সেগুলো লিখবো না। হ্যাঁ, সেম কেস এগুলোতেও এগুলো নো, নট, নেভার লিখবো না, কারণ এরা কি, এরা নিজেরাই নেগেটিভ ওয়ার্ড, তাই আবার নট বা এগুলো আনার কোনো প্রয়োজন নেই। আমি সব উদাহরণ করাবো, এগুলো একসাথে করাবো। আমি আগে কনসেপ্ট গুলো বলে দিই, তাহলে করতে ভালো লাগবে। প্রিভিয়াস ইয়ার্স করাবো। বলো, কিছু বললে বলতে পারো। স্যার এটা বুঝবো কি করে নো নট লাগবে না স্যার? নো নট লাগবে না বুঝবো কি করতে, মানে নো নট থাকবে সেটা কেটে দেবো। বুঝবো কি করতে মানে এগুলো মুখস্থ করতে হবে, যে হার্ডলি, বিয়ারলি, স্কার্সলি, রিয়ারলি, নো সোনার এরা যে ক্লজে থাকবে সেই ক্লজে নো নট নেবার আসবে না। বোঝার কিছু নেই তো, কারণ এরা নেগেটিভ, তাই এরা আর নো নট নেবার এসব নেবে না, কারণ আবার একটা নাবাচক কেন নেবে, তাই এগুলো থাকলে কেটে দেবো। বোঝার কিছু নেই তো। নেক্সট, কনসেপ্ট নাম্বার 4, থাকবে, নো নট নেবার থাকবে, তোমাকে কেটে দিতে হবে। বোঝার তো কিছু নেই, ডাইরেক্ট থাকবে, চোখে দেখবে যখন। ঠিক আছে। এবার দেখো কনসেপ্ট নাম্বার 4,
দেবো দেবো, এগুলো চিন্তা নেই, আমি দেবো, এক্সাম না দিলে হবে। আর দু একটা কনসেপ্ট আছে আমি বলে দিই, প্রতিটা কনসেপ্টের উদাহরণ দেবো, বলবো, আবার একবার করে যাবো, তুমি চাপ নিও না। আমি একটু লিখে দিই, নাহলে সব ভুলে যাবো আর কি। এবার আমরা পজিশন, ওদের পজিশন গুলো দেখে নেবো, ঠিক আছে, রিয়েলি যে ব্যাপারগুলো আছে। কিভাবে লিখি শুরু করি, শোনো, সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। এবার মনে রাখবে স্যার হার্ডলি এটা বললে অন্য কিছু হবে না, এখানে হার্ডলি, রিয়ারলি, স্কার্সলি সবগুলোর কথা বলছি, ঠিক আছে। তাই এখানে আমি ডট 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 দিয়ে দিচ্ছি, যে চারটে কথা বলছি এই চারটেকে নিয়ে আলোচনা হচ্ছে। তো দেখো এখানে একটাই ক্লজ এসছে, আবার ভালো করে শুনবে, একটাই ক্লজ, মানে একটাই মেন ভার্ব, আমি এদিকে আর ক্লজ দিচ্ছি না। আর এরা ক্লজ তখনই নেবে যখন দেখবা শুরুতেই হার্ডলি, রিয়ারলি এগুলো বসবে, তখন কিন্তু ক্লজ নেবে, তাছাড়া এরা ক্লজ নেবে না। তো সেক্ষেত্রে কি হবে, এই যে হার্ডলি, রিয়ারলি এদের পজিশন কি, মেন ভার্বের আগে, মাথায় রাখবে। তারপর দেখো এগুলো কম থাকে, কমই থাকে, থাকে না, তবু বলে রাখছি যদি আবার অন্য সময় কনফিউজ হয়ে যাও। আবার ধরো এরকম থাকলো, সাবজেক্টের পর ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, এই কটা থাকলো, আর অন্য কোনো ভার্ব নেই, তাহলে অন্য কোনো ভার্ব যদি না থাকে এরাই কি কাজ করে, মেন ভার্বের কাজ করবে, একটাই ভার্ব আছে বাক্যে। তো তখন হার্ডলি, রিয়ারলি, স্কার্সলি যে নোটস না যাদের কথা বলছি, তারা কোথায় বসবে, তারা বসবে তখন এইখানে, এই দিকে চলে আসবে। তাই আমি এখানে লিখে রাখছি হার্ডলি। তবে এই ধরনের উদাহরণ দেওয়া খুব চাপের, খুব কমই, যদি কোথাও পাও ভালো ভাববে যে এই ব্যাপারটা, এই ধরনের উদাহরণ অত মাথায় নেই আর আসে না, লিখে দিচ্ছি যদি এরকম কেস কখনো দেখতে পাও, ডট ডট দিলাম। প্লাস তোমার এদিকে কমপ্লিমেন্ট বসে, অবজেক্ট থাকে না, কারণ আমরা পড়েছি লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট নাই, অ্যামিজার, ওয়াজওয়ার এরা মেন ভার্বের কাজ করলে এদেরকে আমরা বলি লিঙ্কিং ভার্ব, এগুলো ভার্বের চ্যাপ্টারে পড়েছি, চাপ নিও না। তোমাদের যেটা বলতে চাইছি, সাবজেক্টের পর যদি মেন ভার্ব থাকে, একটাই ভার্ব থাকে, মেন ভার্ব থাকে, তাহলে সেক্ষেত্রে হার্ডলি, রিয়ারলি এরা আগে বসবে। আর সাবজেক্টের পর একটাই ভার্ব মেন ভার্বের কাজ করে যদি, এবং তার মধ্যে সেগুলো ইজ, এম, আর, ওয়াজ, আর হয়, তাহলে হার্ডলি, রিয়ারলিটা এদের পাশে বসবে। এই তো ব্যাপার, যদি আসে, এগুলো পরীক্ষায় আসে না, পরীক্ষায় কোনগুলো আসে আমি যাব স্যার করাচ্ছি কি বলে বললেন একবারে। স্যার, সাবজেক্টের পর মেন ভার্ব থাকলে তাহলে কি হবে? হার্ডলি, রিয়ারলি, স্কার্সলি যে ওয়ার্ড গুলো আলোচনা করছি তারা আগে বসবে, আর যদি ইজ, এম, আর, ওয়াজ, আর এরা থাকে, তাহলে হার্ডলি, রিয়ারলি এই ওয়ার্ড গুলো এদের পাশে, এই দিকে বসবে। এই হচ্ছে কাহিনী। আর যদি সাবজেক্টের পর হেল্পিং ভার্ব থাকে, তাহলে হেল্পিং ভার্ব তো শুধু বাক্যে থাকতে পারে না, একটা মেন ভার্বেরও প্রয়োজন আছে, কারণ মেন ভার্বকে তো হেল্পিং ভার্ব সাহায্য করতে এসছে। তখন কিন্তু এইখানে মাঝে এদের কাবাব মে হার্ডলি আর কি, মাঝে হার্ডলি, রিয়ারলি, স্কার্সলি, হ্যাঁ, নো শোনা, যা যা আছে এগুলো সব বসবে, দিয়ে মেন ভার্ব বসবে, মানে এদের মিডিলে বসে হবে, দুটো ভার্বের মিডিলে, তারপর কোনো অবজেক্ট অবজেক্ট যেগুলো থাকবে সেগুলো। এই তিনটে পজিশন পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন দেবে না। যদি কখনো রাইটিং করতে চাও, কিছু লিখতে চাও, যদি প্রয়োজন হয়, হ্যাঁ, যেমন ধরো বললাম আমি খুব কমই সেখানে যাই, মানে যাই না, না বরাবর, তার ইংলিশে কি লিখবো, আই হার্ডলি গো দেয়ার, আমি এর মানে হচ্ছে আমি কম সেখানে যাই। দেখো আমি অটোমেটিক ফলো, মানে ফ্লোতে চলে এলো হার্ডলিটা এখানে, আমি দেখো স্ট্রাকচার লিখে দিই, এখানে মেন ভার্ব কে, মেন ভার্ব গো, তাহলে গো যখন মেন ভার্বের হার্ডলিটা ব্যবহার কোথায় করেছে, আগে করেছি, দেখো স্ট্রাকচারে সেটাই বলেছে, দেখো মেন ভার্বের আগে হার্ডলি, রিয়ারলি এগুলো বসে, এই হচ্ছে ব্যাপার। এখান থেকে প্রশ্ন অতটা আসে না। এবার যেখান থেকে প্রশ্ন আসবে, লাস্ট কনসেপ্ট, কনসেপ্ট নাম্বার 5। এই যে কনজাংশন যখন নেবে তখন দেখবা, মানে হোয়েন, যে হার্ডলি যখন হোয়েন নেবে, রিয়ারলি যখন হোয়েন নেবে, তারা বাক্যের শুরুতেই আসে। এবং এরা কি, এরা হচ্ছে অ্যাডভার্ব, আবার বলেছি আগে, অ্যাডভার্ব অফ ডিগ্রি যেটাকে বলে। তো এদের পর যদি কখনো দেখো তোমার ইয়ে দেওয়া আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড বা অবজেক্ট দেওয়া আছে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ভুল, এটা
ভুল দেওয়া আছে, পরীক্ষায় এই ভুলটাই থাকবে। তো আমরা তখন কি করব, তখন এটাকে সোজা করে নেব। সোজা কি করে করব, আমাকে একটা হেল্পিং ভার্ব আনতে হবে এখানে, তারপর সাবজেক্ট, তারপর এখানে মেন ভার্ব, তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ড যেটা আসছে সেটা। এই রুলটা ফলো হবে। স্যার কি রকম করে, এর উদাহরণে আমি একে একে আসছি। ধরো এখানে এরকম দেওয়া আছে, এখানে দেওয়া আছে, ধরো পরের স্লাইডে দেখায়, উদাহরণ দিই। তোমাকে ধরো দেওয়া আছে এইটা, হার্ডলি প্লাস সাবজেক্ট দিয়ে দিয়েছে, প্লাস V1 দিয়েছে, দিয়ে অবজেক্ট দিয়েছে, ঠিক আছে। তো এটা তো আমি বললাম কি ভুল, এটা আমি কি বললাম, এটা হচ্ছে ভুল স্ট্রাকচার। এর সঠিক স্ট্রাকচার কি হবে, নিচে লিখি, এর সঠিক স্ট্রাকচার কি হবে, আগে হার্ডলি নেবো, আমি সবগুলোর ক্ষেত্রেই বলছি, রিয়ালি নোশন সবের ক্ষেত্রে একটা করে দেখাচ্ছি, কারণ অত বারবার লিখছি না। তখন আমি কি করব বলতো, এখানে আমার একটা হেল্পিং ভার্ব চাই। তো এখানে হেল্পিং ভার্ব স্যার কি দেবো, কারণ স্ট্রাকচার অনুযায়ী একটা হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব। এখানে হেল্পিং ভার্ব কি দেবো, এই যে V1 এর জন্য হেল্পিং ভার্ব লাগবে তোমার ডু, তারপর সাবজেক্ট, তারপর এখানে এই যে ভার্বটা আছে সেই ভার্বটা বসবে। ক্লিয়ার, এটা হচ্ছে সঠিক স্ট্রাকচার। যদি এরকম থাকে, হার্ডলি, তারপর সাবজেক্ট, তারপর V5 থাকে, তো থাকতেই পারে, সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার ধরো আছে, তাহলে এটা কি, এটাও কিন্তু ভুল স্ট্রাকচার। কেন ভুল, কারণ হার্ডলির পর সাবজেক্ট আসবে না, হার্ডলি প্রথমেই যখন বাক্যে আসবে তখন তারপরে কি আসবে গো, হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব। তাহলে এটারে আমি কি করব, এর সঠিক আনসার হচ্ছে হার্ডলি লিখবো, তারপরে এই V5 এর জন্য কি পাবো, ডাজ, প্রেজেন্ট টেন্স, V5 প্রেজেন্ট টেন্স ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। বলো তো মেন ভার্বটা ক নম্বরে হবে, দেখি এটা ক নম্বরে V5 লিখবো, হবে স্যার, না V5 কি শিখলে ভুলে গেল, স্যার V1 এ হবে। হ্যাঁ V1 এটা বলিনি, কোন ক্লজে ডু, হ্যাঁ কোন ক্লজে ডু, ডাজ, ডিড চলে এলে আর সেটা আর অন্য কিছু নেয় না, একমাত্র একটাই নেয়, সেটা V1 নেয়, ঠিক আছে। এরকম ভাবে ঠিক হার্ডলি যা যা বলেছি এইগুলো একটু আয়ত্তে রাখতে হবে তোমাদের, প্রচুর কিছু দিয়ে দিয়েছি। তো এখানে দেখা গেল V2 চলে এসছে, তখন কি করব, এটাও ভুল, কারণ সাবজেক্টের পর এই হার্ডলির পর সাবজেক্ট আসবে না, এটা আমার হেল্পিং ভার্ব চাই, তাহলে আমরা V2 এর জন্য হেল্পিং ভার্ব কি পাবো বলো তো, ডিড, কারণ পাস্ট টেন্সে সাবজেক্ট। এক্ষেত্রে এবার এই V2 মেন ভার্ব কি হবে, 1 নম্বর, কখনো 2 করে দেবে না জানো, এটা হচ্ছে কারেক্ট স্ট্রাকচার। এই ছিল হার্ডলির কনসেপ্ট। এবার আমরা প্রিভিয়াস ইয়ার্স দেখবো। এবার দেখো একবারে ক্লিয়ার হয়ে যাবে, কারণ প্রশ্ন না দিলে তোমরা বুঝতে পারবে না ডিটেলে। 50% বুঝেছো, এবার 50% এবার বুঝবে। ওয়েট, কোশ্চেন নাম্বার 1, সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। এই চারটেকে আলাদা এই জন্য গ্রুপ করেছি, মানে এত কোয়েশ্চেন এখান থেকে বেশি আসে, আইদার আর এরপরের গ্রুপটা থেকে আর এইখান থেকে। তো 1 নম্বর কোয়েশ্চেন, স্কার্সলি হ্যাড হি গন আউট, এখন উত্তর বলবে না, তোমরা দেখতে থাকো কোথায় ভুল, যতটুকু বুঝলে উত্তর দেওয়ার চেষ্টা করবা। গন আউট অ্যান্ড, আমি ভাগ করছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি, ABC করে ভাগ করছি না, এরর কারেকশনে আসে, অ্যান্ড এ পুলিশ ম্যান নকড অ্যাট দ্য ডোর, at around 10 o'clock yesterday night। ইচ্ছা করে বড় বাক্য দেবে যাতে প্রশ্নটা ছেড়ে পালিয়ে আসো, কিন্তু ভুল সেই সামান্য জায়গাতেই, 10 o'clock, এটা মাথায় হয় জানো তো। এটার মানে কি, এটা মানে অফ, 10 o'clock yesterday night। বলো কোথায় ভুল আছে,
স্যার এখানে এই যে গনটা যে আছে এখানে বাকিরা স্যার এখানে হি হ্যাড হবে স্যার। ধ্যাৎ, কি শিখলাম এতক্ষণ ধরে আমরা? বাক্যের শুরুতে যদি হার্ডলি, স্কার্সলি, রিয়ারলি এইগুলো বসে, কি শিখেছি দেখো? তাহলে সাবজেক্টের পর ভি ওরা ইচ্ছা করে দেবে, কিন্তু ওটা কি হয়? কখন নয়। কি হবে বলেছি? হেল্পিং ভার্ব আগে, তারপর সাবজেক্ট। তাহলে এখানে এখানে দেখো হেল্পিং ভার্ব আছে তো। স্যার আপনি তো ডু ডাজ ডিড নিয়ে এসেছিলেন। আরে ডু ডাজ ডিড কখন বলেছি দেখো, এই ডু ডাজ ডিড কখনই নিচ্ছি যখন মেন ভার্বটা ভি ওয়ান, ভি ফাইভ, ভি টু তে থাকবে। আর হেল্পিং ভার্ব ডু ডাজ ডিড ছাড়া আর কেউ হেল্পিং ভার্ব নয়। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি আর কে হয় হেল্পিং ভার্ব। সব ভুলে খেয়ে নিয়েছো, টেন্সের চ্যাপ্টারে করেছি। হেল্পিং ভার্ব তো হ্যাজ, হ্যাভ, হ্যাড, এরাও তো হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের কাজ এরাও তো করতে পারে। ইজ করতে পারে, অ্যাম করতে পারে, আর করতে পারে, ওয়াজ করতে পারে, ওয়্যার করতে পারে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা সবাই হেল্পিং ভার্ব। প্রমাণ দেবো? দেখো তোমরা নিজেরাই বলবে হ্যাঁ তো। I have written a letter, এখানে কটা ভার্ব আছে বলো? দুটো, দুটো রিটেন আর হ্যাভ। বলো একটা বাক্যে দুটো ভার্ব থাকলে কোনটা মেন ভার্ব আর কোনটা আগেরটা হচ্ছে মেন ভার্ব, লাস্টেরটা মেন ভার্ব, আগেরটা হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে হ্যাভ হেল্পিং ভার্বের কাজ করলো না? এরকম করে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা সবাই হেল্পিং ভার্বের কাজ করে। তাহলে আলাদা করে ডু ডাজ ডিড আনার প্রয়োজন নেই, ঠিক আছে? তার মানে স্কার্সলির পরে হ্যাড হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিকই আছে। তারপর সাবজেক্ট ব্যবহৃত হয়েছে, ঠিকই আছে। তোমাদেরকে এমন মার্ক দেবো না। এবার কোনো বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্বের 3 নম্বর হয়। গো এন্ড গন এটাও তো ঠিকই আছে। এখানে কেন ভুল বলছো? ভুল কোথায় চোখে দেখতে পাচ্ছ না? আমি কি বলেছি? বাক্যের শুরুতে স্কার্সলি, হার্ডলি এরা বসলে আর একটা কনজাংশন লাগে না? আর একটা দেখো, এইটা একটা ক্লজ আর এইদিকে একটা ক্লজ নেই? নক একটা ভার্ব, এই যে একটা সাবজেক্ট, তাহলে এটা তো একটা ক্লজ। তো ক্লজ জয়েন কি হবে? স্কার্সলি, হার্ডলির সাথে কে বসে গো? কোন কনজাংশন বসে? অ্যান্ড বসিয়েছি যে আমি। তাহলে এইখানে ভুল ছিল, বুঝতে পারলে? স্কার্সলি, আবার বলছি, স্কার্সলি, হার্ডলি, রিয়ারলি যেগুলো বললাম, এগুলো বাক্যের শুরুতে থাকলে তুমি 1 নম্বর দেখবে এইখানে কোন রকম উল্টোপাল্টা করেছে কিনা, মানে আগে হেল্পিং ভার্ব দিয়েছে কিনা দেখবা, তারপর সাবজেক্ট, তারপর ভিতে দিয়েছে কিনা দেখবা, তারপরে দেখবা কনজাংশন কি দিয়েছে, এটা তো দেখতে হবে। হার্ডলি, স্কার্সলির সাথে কি আসে? হোয়েন আসে, অন্য কিছু আসবে না। তারপর আরেকটা কি দেখবা, যদি এটাও দেখা গেল সঠিক আছে, তারপর দেখবে এখানে নো নট দিয়ে দিয়েছে কিনা। নো নট থাকলে বাদ দিয়ে দেবো। চলো আরো উদাহরণ দেখো। 2 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ হচ্ছে ইউ মাস্ট বি সারপ্রাইজ। সব রকম উদাহরণ নিয়ে আসা হয়েছে যাতে একটাও প্রবলেম না থাকে। ইউ মাস্ট বি সারপ্রাইজড, তুমি অবাক হবে। টু হিয়ার দ্যাট হি হ্যাড scarcely read the letter than a telegram. Arrived, ইচ্ছা করে কত বড় বড় বাক্য দেয় দেখো। টু শক হিম ইভেন মোর, টু শক হিম ইভেন মোর। মানে আমি এখনই তোমাদেরকে যেটা বললাম না, যে হার্ডলি, স্কার্সলি এগুলো দেখলে আমরা খুঁজবো কনজাংশন আছে কিনা মিডিলে, কিন্তু এইটাতে আবার দেখো অন্যরকম জিনিস চলে এলো, ওই জন্য আমি এই বাক্যটা দিলাম। প্রথমে তো স্কার্সলি নেই, কিন্তু প্রথমে নেই অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে বলতো? এই যে দ্যাটের আগে পর্যন্ত, মানে এইটা একটা ক্লজ, এটা এক্সট্রা ইনফরমেশন। এর পরের থেকে দেখো দ্যাট হি হ্যাড স্কার্সলি দ্য লেটার, এই জায়গাটা দেখো কোথায় গেল। হ্যাঁ,
ঠিক লিখলাম আর ভুল লিখলাম মনে হচ্ছে। He must be surprised to hear that he had scarcely read the letter than a telegram. হ্যাঁ, এখানে বলো ব্যাপারটা কি? সেখানে এখানে তো কনজাংশনটা হবে না স্যার স্যার, দেন হবে দ্যানটা না। হবে না, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে হয়ে দ্যানটা হবে। হবে না। হ্যাঁ, স্যার হয়ে না এবার তোমরা প্লাস এখানে হ্যাঁ হয়ে রিডটা না আছে না স্যার, হ্যাঁ, রিডটাও তো হবে না। কোনটা গো? হ্যাঁ হবে স্যার, রিডটা তো হবে। রিড হবে, হ্যাডের তো ভিত্তি 3 নম্বর ফর্ম রিডে হবে। হ্যাভ হ্যাজ হেডের পর V3 হয় তো রিড 3 স্যার নম্বরেই হয়। স্টারলি হ্যাড হি রিড হবে ঠিকই এবার আছে। বলি হ্যাঁ, এটা বাক্যটা ঠিক আছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে একটা, ভালো করে শোনো আমার কথাটা, এবার শোনো, তোমরা ঠিকই ধরেছো যে স্যার এখানে কেন সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব এলো। অ্যাকচুয়ালি হেল্পিং ভার্ব তো হেডটা আর রিডটা হচ্ছে মেন ভার্ব। তাহলে স্যার আপনি তো বললেন হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট দেবো, কিন্তু এখানে স্কার্সলিটা কোথায় আছে দেখো, স্কার্সলিটা কোথায় আছে? স্কার্সলিটা আছে মাঝে। তোমার হেল্পিং মাঝে চলে ভার্বের এসেছে। পরে আছে। এটা আগে আছে মানে স্যার। হেল্পিং ভার্বের পরে আছে। হ্যাঁ ঠিক আছে, তাই এখানে আমাদের চেঞ্জ করতে হলো না। হ্যাঁ, আমাদের রুল তো হচ্ছে তাই। এই যে দেখো হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট তারপর মেন ভার্ব দিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে দেখো কোনো রকম ভুল নেই, কারণ এই যে স্কার্সলিটা যদি আমি এখানে দিই না, ভালো করে শোনো, স্কার্সলিটা যদি আমি এখানে দিই তাহলে তোমার ভুল হয়ে যাবে। কি ভুল হয়ে যাবে? হি আর স্কার্সলি, হি হচ্ছে প্রোনাউন আর স্কার্সলি হচ্ছে কি বললাম অ্যাডভার্ব। নাউন প্রোনাউনের সাথে অ্যাডভার্বের কখনো মানে মানে কি বলবো বন্ধুত্ব নেই, কখনো একসাথে বসে না, ওই জন্য। তো এটা একটা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, শুধু এইখানে হোয়েন লাগিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, একে চেঞ্জ করবে না। যদি প্রথমে থাকে তখনই তুমি দেখবে, আবারও বলছি স্কার্সলি রেয়ারলি যে জিনিসগুলো যদি প্রথমে থাকে, শুধু এইখানে থাকে, তাহলে তুমি দেখবে যে যে তারপরে হেল্পিং ভার্ব আছে কিনা, তারপর সাবজেক্ট আছে কিনা, তারপর মেন ভার্ব আছে কিনা। আর যদি মিডিল দিকে চলে আসে তাহলে তুমি এইসব দেখতে যাবে না, নর্মাল যেমন হয় তেমনই হবে, সাবজেক্ট হবে তারপর হেল্পিং ভার্ব হবে, এরকম হবে। ঠিক আছে, বুঝেছো? শুধু তুমি তখন কনজাংশনটাকে খুঁজবে যে ঠিক আছে কিনা দেখি, বাস, ঝামেলা শেষ। 3 নম্বর উদাহরণ এসো। নো সুনার ডিড I reach the stadium to watch match between India and Australia. It started heavily. India and Australia, comma, it started heavily it started heavily মানে কড়া করে শুরু হয়েছে আর কি, বাদ দাও। চলো কোথায় আছে বলো, ভুল কোথায়? চট করে স্যার খোঁজার চেষ্টা কমার করো। জায়গায় দেন হবে। গুড, একদম অ্যাবসলিউটলি। নো সুনার পিয়ার বানাচ্ছে, দেখো নো সুনারের পর একটা একবার চেক করে নিয়ে দেখো, নো সুনারের পর ডিড আছে, ডিড হেল্পিং ভার্ব হয়, কোনো প্রবলেম নেই। সাবজেক্ট আছে, মেন ভার্বের 1 নম্বর হবে, কারণ ডু ডাজ ডিড চলে এলে মেন ভার্বের 1 নম্বর হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় যে ক্লজটা শুরু হচ্ছে, এই দেখো সাবজেক্ট, এই দেখো ভার্ব, কিন্তু এই দুটো ক্লজকে জয়েন করার জন্য নো সুনার তার পিয়ার্ড কনজাংশন নেয় দেন, কমা হবে না, এখানে ভুল ছিল। হয়ে গেল, এরকম ব্যাপার। নেক্সট অন্যরকম একটা উদাহরণ দেখি। নো সুনার, কোথায় লিখি, 4 নম্বর কোয়েশ্চেন। নো সুনার সব রকম করে দিচ্ছে, কারণ অনেক রকম কোয়েশ্চেন আসে এখান থেকে, তো আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। নো সুনার ওয়াজ দ্য পলিটিক্যাল এজিটেশন। এখানে অনেকে আবার একটা ভুল জিনিস বলবে, ভুল ভাঙিয়ে দেবো যাদের ভুল ধারণা আছে। এজিটেশন
কোথায় হারিয়ে যাচ্ছে ছোট ছোট লেখা। ইন ইন্ডিয়া সাবডিউড, সাবডিউ when a few terrorists attacked the parliament। কোথায় ভুল আছে বলো? এখানে হোয়েনটা হবে না স্যার। আচ্ছা এই জায়গায় ভুল মনে হচ্ছে না? এইটা এইটা কিছু মনে হচ্ছে না? হ্যাঁ দেখো স্যার, তো ওয়াজ। কি ভেবে বলো, আমি বলছি বলে না। স্যার ডিড হবে স্যার, স্যার ডিড হবে। তার মানে তুমি বলতে চাইছো ওয়াজ হেল্পিং ভার্ব হয় না? হয় তো স্যার, ওয়াজ তো হেল্পিং ভার্ব হয়। তাহলে স্যার নো শোনার তাও পর তো আমি বলতে আমি ডিড হয় তো কোথাও স্যার। বলিনি। এটাই তো বললাম অনেকের ভুল ভাঙিয়ে দেবো। এই যে দেখো আমি একবারও বলিনি, কোথায় গেল সেটা, যে নো শোনারের পর হ্যাড দিতে হবে। কোথাও বলেছি এখন ধরে ক্লাস নিলাম? একবারও বলিনি। তো এটা থেকে মাথা থেকে একবারে বের করে দাও যে নো শোনার মানে তারপরে হ্যাড হবে আর ডিড হবে, অন্য কিছু হবে না। এটা মাথা থেকে বের করে দাও, ঠিক আছে? সো এই জায়গাটা আমি কি বলেছি, জাস্ট নো শোনার এইসব বিয়ারলি হিয়ারলি যাই আছে কিনা তাদের পর হেল্পিং ভার্ব আসবে। নো শোনার যদি বাক্যের শুরুতে বসে তাদের পর হেল্পিং ভার্ব আসবে। সেটা হেল্পিং ভার্ব ডিডও আসতে পারে, হ্যাডও আসতে পারে, ওয়াজও আসতে পারে, মানে অনুসারে করতে হবে, ঠিক আছে? কেন বলছি দেখো মানে অনুসারে করতে হবে, তাহলে এইখানটা অর্থটা কি, অর্থটা অ্যাকচুয়ালি কি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। বলছে নো সুনার ওয়াজ দ্য পলিটিক্যাল এজিটেশন ইন ইন্ডিয়া সাবডিউড। হ্যাঁ, নো সুনার মানে একটা কাজ হতে না হতেই আর কি। অর্থাৎ ভারতের যে পলিটিক্যাল এজিটেশনটা সাবডিউ মানে দমিয়ে যেতে না যেতেই কিছু টেরোরিস্ট অ্যাটাক করলো পার্লামেন্টকে। মেন্ট বানান কি হবে? কিছু টেরোরিস্ট পার্লামেন্টকে অ্যাটাক করেছিল, মানে পলিটিক্যাল আন্দোলন যেটা চলছিল সেটা সাবডিউ মানে একটু কমতে না কমতেই পলিটিক্যাল অ্যাটাক শুরু হয়েছিল। তাহলে বলো এবার পলিটিক্যাল এজিটেশন কে সাবডিউ করা, সাবডিউ নিয়ে নিজে হয় না, দমিয়ে রাখা, নিজেরা অনেকে দমিয়ে রাখে আর কি, সে সরকার হোক আর যাই হোক, তো নিজে নিজে হয় না। তাহলে নিজে নিজে যেটা না হবে, তো সেক্ষেত্রে পলিটিক্যাল, যেমন দেখো পলিটিক্যাল এজিটেশনটা এখানে সাবজেক্ট, তাই তো? পলিটিক্যাল এজিটেশনটা সাবজেক্ট, তাহলে বলো তো এই সাবজেক্টটা ডুয়ার না নন ডুয়ার? পলিটিক্যাল এজিটেশন কি নিয়ে নিজে সাবডিউ হয়, নিয়ে নিজে দমিয়ে যাবে বলো? স্যার নন ডুয়ার, নন ডুয়ার। নন ডুয়ার। এটা এখানে সাবজেক্ট নন ডুয়ার, আমরা ভয়েস চেঞ্জে পড়েছি ডুয়ার নন ডুয়ারের কনসেপ্ট। তো নন ডুয়ার যদি সাবজেক্ট হয় আমরা কি লিখতাম বলো তো? সাবজেক্টের পর এই যে এখানে একটা বি ভার্ব আনতাম, মনে পড়ছে? আর মেন ভার্বের 3 নম্বর ওয়াজটা ফর্ম। তাহলে বি ভার্ব। হ্যাঁ, তো এক্ষেত্রে এবার বি ভার্ব কিন্তু হেল্পিং ভার্বের কাজ করে, মাথায় রাখবে, বি ভার্ব হেল্পিং ভার্বের কাজ করে, আমরা পড়েছি। তো এই জন্য ওয়াজ এসছে এখানে, হ্যাড বা ডিড এইসব এই জন্য দিইনি। তো নো শোনারের পর ওয়াজও বসে অর্থর মানে অর্থের জন্য, অর্থ করার জন্য। সবসময় যে হ্যাডই বসে মাথা থেকে এটা বের করে দাও, সবসময় যে ডিডই বসবে মাথা থেকে বের করে দাও, ঠিক আছে? তাই এখানে প্যাসিভ করার জন্য বি ভার্ব আনা হয়েছে, তো এখানে এই জন্য ওয়াজ নিয়ে আসা হয়েছে। হ্যাড আনলে হবে না, কারণ হ্যাড বি ভার্ব নয়। ডিড আনলে হবে না এখানে, কারণ ডিড বি ভার্ব নয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? ওই জন্য ওয়াজ এসছে, অর্থাৎ এখানে কোনো ভুল নেই। ভুল আছে এক জায়গায়, সেটা হচ্ছে নো শোনার কনজাংশন হিসাবে, পেয়ার কনজাংশন হিসাবে হোয়েন না লিয়ে কি নাই দেন। ক্লিয়ার হলো এবার? দেখছো কত কি আছে, আর আমরা ইংলিশে সামান্য একটা কতগুলো কনজাংশন কি পড়ি বইয়ে, কনজাংশন এইসব কিছু পড়ি না। আর এইগুলো তো কনজাংশনের মেন জায়গা, মেন চ্যাপ্টার, বুঝলে? নট দিয়ে কোনো উদাহরণ আছে কিনা একটা দেখে নিই, দাঁড়াও, তাহলে সবগুলো কভার হয়ে যাবে। স্যার বলো বলো বলো। স্যার তার ওয়াজটা তাহলে বি ভার্বের কাজ করছে? অবশ্যই বি ভার্ব কিন্তু এখানে হেল্পিং ভার্বের কাজ করছে, সাহায্য করছে। বি ভার্ব হেল্পিং ভার্বের কাজ করে, ওটা বি ভার্ব আর হেল্পিং ভার্ব নিয়ে মানে আলাদা করো না। যারা বি ভার্ব তারা হেল্পিং ভার্বের কাজ করতে পারবে। আবার মেন ভার্বেরও কাজ করে, যেমন ওয়াজ, আই এম এ স্টুডেন্ট। দেখো বললা যখন ভার্বের চ্যাপ্টারগুলো রিভিশন দাও, আই এম এ স্টুডেন্ট, তাহলে এখানে এমটা তো বি ভার্ব একটা, তাই না? এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং এরা বি ভার্ব। তাহলে এখানে বি হ্যাঁ ভার্বটা স্যার। কিসের কাজ করছে বলো?
কিসের কাজ করছে বলো এখানে বি মেন ভার্বটা? ভার্বের কাজ স্যার হেল্পিং হ্যাঁ, ভার্ব, very হেল্পিং good. ভার্ব। একটাই ভার্ব আছে মেন ভার্ব কাজ করতে, অর্থাৎ বি ভার্ব হেল্পিং ভার্বের কাজ করতে পারে, মেন ভার্বের কাজ করতে পারে, ওটা নিয়ে কনফিউশনের কোনো জায়গা নেই। এই হচ্ছে ব্যাপার। তো এই নো নটের ব্যাপারটা যেটা বলছিলাম, আমি একটা উদাহরণ তৈরি করি, এখানে খুঁজে পাচ্ছি না, তাহলে আজকে এই গ্রুপ 1 শেষ হয়ে যাবে। 5 নম্বর উদাহরণ, ধরো বললো হার্ডলি had he not বেশ, hardly had he not seen the teacher, সে শিক্ষককে দেখতে না দেখতেই, এখানে এবার দেন দি কমাটা একবার দিয়েছি, বুঝে গেছো কমা ভুল হবে, when হবে, when he ran away, পালিয়ে গেল। এবার আমাকে তোমরা এখানে ভুলটা বলো। নটটা হবে না স্যার? এবার আমরা হ্যাঁ, এই দুটো ক্লজ আছে, একটা when এর পর থেকে, এটা একটা ক্লজ, তো এখানে যদি নট থাকে when এর পর থেকে, এখানে 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 কোনো ভুল নেই, মানে নট থাকতেই পারে। কিন্তু হার্ডলি যে ক্লজের সাথে লেগে আছে, হার্ডলি, রিয়ারলি, নো সুনার, এরা সেই ক্লজে নট হবে না। তাহলে একবার চেক করে নাও, হার্ডলি, হ্যাড, সাবজেক্ট, সাব V3 হয়, বসে গেছে, ঠিক আছে। কিন্তু এখানে যদি এরকম থাকতো, হার্ডলি বা নো, স্কার্সলি দিয়ে হার্ডলি দিয়ে একবার দিলাম, scarcely did না, এই কোয়েশ্চেন তৈরি করা যাবে না এভাবে, মানে ঠিকই আছে, আর আসবে না, ওই নটটাই কেটে দিলেই হয়ে যাবে, কারণ এটা হ্যাড বা ডিড এসবই নেবে, অন্য কিছু নেবে না, ঠিক আছে। এটা আনটিল আনলেস এর কনসেপ্ট, এটা আমি যেটা বলতে চাইছিলাম, এটা কালকে পরের দিন করাবো এই কনসেপ্টটা, মানে এই গ্রুপটা শেষ, গ্রুপ 1 থেকে আর কোয়েশ্চেন আসবে না। তাহলে কি কি একবার বললাম বলে দিই, হার্ডলি, রিয়ারলি, বিয়ারলি, স্কার্সলি, নো সুনার, এরা নেগেটিভ ওয়ার্ড, তাই এদের সাথে যে ক্লজে নট থাকবে বাদ দিয়ে দেবো, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এরা প্রথমেই বাক্যের শুরুতে যখন আসছে, এদের পরে আমার হেল্পিং ভার্ব দেখবো, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব দেখবো, ক্লিয়ার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, হার্ডলি, রিয়ারলি, বিয়ারলি এরা, হ্যাঁ, স্কার্সলি এরা কনজাংশন হিসেবে পেয়ার্ড কনজাংশন when নেবে, শুধুমাত্র নো সুনার কি নেবে, দেন নেবে। এই তো ব্যাপার, এই কটা করলেই মানে এদের কাছ এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে।